প্রণাম। আমরা যে শাস্ত্রে নির্বিকল্প শব্দটি শুনি, এই নির্বিকল্প শব্দ নিয়ে কত রকম কল্পনা, কত আলাপ আলোচনা, ভাবনা চিন্তা, লেখালেখি, জানাজানি, বোঝাবুঝি, এই ব্যাপারগুলো হয়। নির্বিকল্প অবস্থা বা নির্বিকল্প স্থিতিও যদি বলা যায়, বিভিন্ন রকম ভাবে এগুলি থাকে, এই ধারণাগুলি, ভাবনাগুলি। কিন্তু নির্বিকল্প বিষয়টিকে বুঝতে গেলে বুঝতে হয় বিকল্প কি। বিকল্প হলো মনের মধ্যেকার দ্বন্দ্ব বা কিন্তু। দ্বন্দ্বগুলো, যাকে সহজ কথায় কিন্তু বলা হচ্ছে, এই কিন্তু বা দ্বন্দ্ব না থাকাটি হলো নির্বিকল্প। এক কথায়, যেমন একটি ছেলে লিফটে 5 তলায় কি 7 তলায় কি 10 তলায় উঠবে। লিফটে ঢুকেছে, যথারীতি ওঠা হচ্ছে, হঠাৎ দোতলার ওখানে গিয়ে আরেকটি মেয়ে সেই লিফটে এলো, প্রায় সমবয়সী বা একটু কম বেশি। মেয়েটি উঠবে হয়তো 9 তলায়, তো লিফটের দরজা বন্ধ। ছেলেটির মনে সামাজিকভাবে ভালো ছেলে বলতে যেমন বলা হয় বা ভালো মেয়ে বলতে যেমন বলা হয়, দুজনেই তাই। কিন্তু ওই যে দোতলা থেকে নিয়ে 7 তলা পর্যন্ত সাধারণত যে গতিতে যায় লিফট, খুব জোরে নয়, মাঝারি, খুব ভালো করে যদি তাদের পরীক্ষা করে দেখা যায় যে দুজনেরই সেই সময়কার মানসিক অবস্থা স্বাভাবিক নয়। মেয়েটির ক্ষেত্রে নিজের নিরাপত্তা বা নিরাপত্তা বলতে যা সে বুঝেছে, তার অভাবের বিষয় ভেবে মনের মধ্যে বিভিন্ন রকম ভাবনা, অর্থাৎ চিন্তা, দুশ্চিন্তা। ছেলেটির ক্ষেত্রে সেই ধরনেরই ভাব, কিন্তু একটু অন্যরকম, যে এই যে পথটা যাত্রা করব, এই সময় আমার দ্বারা এমন কোনো ভুল যেন না হয় বা এমন কোনো কাজ যেন না হয় যেটি সমাজ থেকে শিক্ষা যেমন পেয়েছি সেই হিসাবে ঠিক না, অর্থাৎ তেমন যেন না হয়। এইটি ভাবতে ভাবতে ভেতরে একটা কম্পন, বা আগের যে একটা সুন্দর সুস্থ অবস্থা ছিল, একা যখন যাচ্ছিল লিফটে, একা ওইটুকু সময়কাল, সেই অবস্থাটি বিঘ্নিত হলো। মেয়েটির ক্ষেত্রেও সেরকম, হয়তো কোনো ক্ষেত্রে খানিক বেশি। এই যে বেশির পিছনে কারণ হলো এইটি, যে সাধারণত মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে এই ছেলেটি যদি এমন কিছু করে যেটি সমাজ দ্বারা স্বীকৃত তো নয়, বরঞ্চ নিন্দিত, তাহলে মেয়েটির পক্ষে সমাজে মাথা উঁচু করে চলাটি অসুবিধে হবে। সোজা কথায় বলতে গেলে তো এই। এবং সেই সমস্ত বিষয় ভেবে, আনুষঙ্গিক শারীরিক মানসিক সব কিছু ভেবে তার মনে একটি দুশ্চিন্তা কখনো কখনো বাড়তে বাড়তে ভেতরে দুপ দুপ দুপ
এই যে ব্যাপারটা, এবং ওই পথটা যে পেরোচ্ছে, যেই 7 তলায় পৌঁছলো তার আগে পর্যন্ত ছেলেটির ভাবনা এমন যেন কিছু না হয় যেটি আশা করা হচ্ছে না। এদিক সেদিক তাকিয়ে নিজের মোবাইল খুলে নিজের মনকে, মোবাইল খুলে মানে মোবাইল দেখে আর কি, নিজের মনকে সেই দিকে টেনে রাখার চেষ্টা। মেয়েটি আবার মোবাইল খুলে এমন একটা ভাব যে আমি কারোর সাথে একটা শেয়ার করছি যে আমি এইখানে আছি, কোনো রকম অসুবিধে হলে সে বা তারা সেখানে উপস্থিত হতে পারবে। হয়তো করছে বা হয়তো করছে না, করছে বলে দেখাতে চাইছে, যাতে করে পাশের মানুষটির দ্বারা কোনো মন্দ অভিপ্রায়, অর্থাৎ খারাপ কিছু, যদি খারাপ বলতে সামাজিকভাবে যেগুলো খারাপ বলে মনে করি, সেই রূপ যেন কিছু না হয়, সেই কারণে একটি ভাবভঙ্গিমা আর কি। তো এই যে মনের অবস্থা উথাল পাথাল হতে শুরু করলো, এক একজনের এক এক রকমভাবে, এক এক রকম অবস্থার ভেঙে না যায়, এক এক রকম অবস্থার যে পরিচিত মানসিক অবস্থা, পরিচিত শারীরিক অবস্থা, তার বিপরীত কিছু যেন না ঘটে। এই করতে করতে অতি কষ্টে ওই 7 তলায় যখন লিফট পৌঁছলো, ছেলেটি যথারীতি বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল, ছেলেটিরও ভেতরে যাক বেরোনো হলো, বাবা। মেয়েটির ভেতরে ভগবান, যাক কিছু হলো না। তারপর যথারীতি 8 তলা 9 তলায় মেয়েটি চলে গেল নিজের কাজে, যে উদ্দেশ্যে যাওয়া, ছেলেটি 7 তলায় নিজের কাজে চলে গেল। এই যে একটা ভেতরের প্রায় দম বন্ধ করা অবস্থা, সাধারণত যেটা হয়, এর ব্যতিক্রম তো হতেই পারে। এইটির মূল কারণ কি? মূল কারণ হলো সংস্কার। যদি এই পরিস্থিতিতে ছেলেটির দ্বারা যদি তেমন কিছু হতো যা সমাজ স্বীকৃত নয় বরং নিন্দিত, তাতে করে মেয়েটি সেই বিষয়টিকে নিয়ে মানসিক রোমন্থন করতে করতে শরীরে যা অসুবিধে হলো তো হলোই, সেই অসুবিধা আবার অল্প কিছু দিনের মধ্যে ধীরে ধীরে ঠিকও হয়ে গেল। কিন্তু মনের মধ্যে রোমন্থন করতে করতে সেইটিকেই একটি মানসিক আঘাত হিসেবে নিয়ে নেওয়া মানে গ্রহণ করে নেওয়া, ভেতরে বসে যাওয়া, এবং সেইটির কারণে দীর্ঘদিন পর্যন্ত তার যে স্বাভাবিক, তার হিসেবে যেটি স্বাভাবিক স্তর, চিন্তা ভাবনা বা মনের যে অবস্থিতি, সেটি বিঘ্নিত হচ্ছে। মানুষজনের সাথে কথা বলতে গিয়েও কখনো আনমনা, একা থাকলে তো আনমনা বটেই, ইত্যাদি ইত্যাদি। তার কারণটি কি? তার কারণটি হলো এইটি যে ছোটবেলা থেকে মেয়েটিকে শেখানো হয়েছিল তোমার সম্মান বলতে গেলে এই এই। একটা হলো সাধারণ সম্মান, মান সম্মান, আরেকটা হলো বিশেষ সম্মান, যেটি শরীর কেন্দ্রিক, এবং শরীর কেন্দ্র করেও আবার শরীরের বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে কেন্দ্র করে তার সাপেক্ষে মনের মধ্যে বিভিন্ন ইমেজ বা ধারণা তৈরি করে দেওয়া বা সমাজের সাপেক্ষে তৈরি হয়ে যাওয়া। যখনই সেই ইমেজ যেটা তৈরি হলো, সেই ইমেজের বিপরীতে কোনো ঘটনা হলো, সেই ঘটনাটার বায়োলজিক্যাল এফেক্ট, অর্থাৎ শারীরিক স্তরে কি ক্ষতি হলো বা না হলো, সেটির থেকে বড় বিষয় হয়ে গেল মানসিক বিষয়ের ওই ধাক্কা, যে এই রে, এতদিন থেকে আমার যে সম্মান বলে যা পরিচিত, যেগুলো বুঝেছি, যেভাবে বুঝেছি, তার বিপরীত বিষয়টি কেন হলো। এই কেন হলো কেন হলো কেন হলো করতে করতে এরই একটা অনুরণন ভিতরে চলতে থাকে, আর স্বাভাবিক শান্তি নষ্ট করে। তার যে স্বাভাবিক অবস্থা ছিল বা যেটিকে স্বাভাবিক অবস্থা বলে সে জানত, সেইটি আর রইল না, অন্তত একটা ভালো সময় পর্যন্ত, বা অনেক দিন পরেও তার স্মৃতিচারণ, অর্থাৎ সেটি যদি মনে পড়ে তখন আবার আনমনা,
আবার উৎসাহহীন, আবার সেটি নিয়ে চিন্তা। এটি ছেলেদের ক্ষেত্রেও তাই। কোনো ছেলেদের ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, অনেক সময় তো হয়ে থাকে যে সবসময় যে মেয়েরাই অত্যাচারিত হন, ছেলেরা অত্যাচারিত হন না, নিপীড়িত হন না, তা নয়, বিভিন্ন সময় হয়েও থাকেন। তো সেই ক্ষেত্রেও এই ধরনের ভাবনার অনুরণন তার মনের শান্তি নষ্ট করে। এই যে অবস্থাটি, এই অবস্থাটি হলো অন্ধকারের একটি ফসল বা ফল। অন্ধকার কি? ছোটবেলা থেকে এই বিষয়ে এই রকম শেখানো হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে মনের মধ্যে যে চাপটা পড়বে, সেই চাপ থেকে, চাপ মানে তো অন্ধকার, জমাট অন্ধকার, তা থেকে বেরোনোর মতো আলো কিন্তু দেওয়া হয়নি সমাজ থেকে। তার কারণ সমাজে এখান থেকে বেরোনোর মতো আলো সাধারণভাবে মানুষের জানা নেই। কোনো দেশেই সাধারণভাবে মানুষের জানা নেই। গড়ে ব্যতিক্রমী সবসময় ছিলেন, আছেন, থাকবেন। তাহলে এখানে কি করণীয়? এগুলো সবই কিন্তু সংস্কারের সাপেক্ষে হচ্ছে। অনেকে জিজ্ঞেস করেন সংস্কার বিষয়টি কি? তো কোনো একটি বিষয় নিয়ে তো আমাদের শুরু করতে হয়। এটি একটি জোরালো বিষয় বলে ধরে নিয়ে এটি নিয়ে শুরু করা হলো। এখানে তাহলে সংস্কার কি? তার শিক্ষা কেমন হবে? অবশ্যই আমরা শারীরিক ক্ষেত্রে যেখানে যা শুদ্ধতা নিয়ম বলে জানবো, সেগুলো পালন করার চেষ্টা করব শারীরিক সুস্থতার জন্য, এবং মনের যার যা স্তর, সেই স্তর হিসেবে যেন ভারসাম্য বজায় থাকে। যদি মনের বিরুদ্ধে এই ধরনের বিষয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তখন বুঝতে হবে তার আগে থেকে কিরম আলো থাকবে ভেতরে, যে আসলে মান এবং সম্মান এই বিষয়গুলো কি ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া কতগুলো কথা বা শিক্ষার সাপেক্ষে নয়? হঠাৎ শরীরের সন্ধিস্থলে অঙ্গ প্রত্যঙ্গ বা স্থানকে কেন্দ্র করে যদি আমাদের মান সম্মানটি সম্পূর্ণভাবে কেন্দ্রিত হয় পিতৃ শরীরে বা মাতৃ শরীরে, তাহলে এটি কি দ্বন্দ্বের বীজ বপন করা হচ্ছে না? যতক্ষণ শরীর আছে তার সাপেক্ষে এই ধরনের ঘটনাগুলো তো ঘটতে থাকবে। তার কারণ আমরা তো কতগুলো প্রাণী। একদম সোজা কথা বলতে গেলে প্রাণী তো। অন্যান্য প্রাণীদের ধরন, আকার, প্রকার একরকম, এক এক রকম, আমাদের আকার প্রকার এক এক রকম। সেই যে জীব বা প্রাণী, তার যে মনের অবস্থা, তার যে স্নায়ুর যে তরঙ্গ, স্নায়ুর তরঙ্গ এবং মনের অবস্থা, এর সাপেক্ষে ক্রিয়ার মধ্যে পরিবর্তন, তার সাপেক্ষে এই ধরনের ঘটনাগুলি কি বিরাট জৈব দৃষ্টিতে স্বাভাবিক নয়? সামাজিক ন্যায় অন্যায়, সঠিক বা অপরাধ, এগুলো সামাজিক দৃষ্টিতে সঠিক, সমাজ চলার জন্য এক একটা দিকে। কিন্তু যদি আরও তলিয়ে দেখি, কারো যদি দেখার সেই রূপ আলো ধরতে পারি, কেউ যদি ধরতে পারি, তখন কি এইটি বুঝবো না যে সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত আমাদের যে সংবেদনশীলতা কাজ করে, সেন্সিটিভিটি বা অনুভূতি যদি ধরি, সেন্সিটিভিটির অর্থ করতে গিয়ে যদি আপাতত অনুভূতি শব্দটিকে নিয়ে বোঝার চেষ্টা করি, পুরুষ শরীর সাধারণভাবেই তার শক্তির একটা বহিঃপ্রকাশ, সেটা বাইরের দিকে যেতে চাইছে। মাতৃ শরীরেরও প্রকাশ খানিকটা সেই রূপই, কিন্তু তার মধ্যে একটা অন্তর্মুখী ভাব যেন রয়েছে। এর সাপেক্ষে পুরুষ শরীরের স্নায়ুতন্ত্রের যে অবস্থা, তার সঙ্গে তুলনা করলে যেন খানিকটা চাপা বা অন্তর্মুখী ভাব রয়ে আছে, স্নায়ুতন্ত্রের যে স্বভাব আর কি। এবার স্নায়ুতন্ত্র যদি একটা জায়গা পর্যন্ত উদ্দীপিত হয়,
তখন এই স্বভাবের মধ্যে কম বেশি পরিবর্তন হতে পারে বা হয়, দুই ক্ষেত্রেই, নর শরীর এবং নারীর শরীর উভয় ক্ষেত্রেই। তো এই যে মানুষের মনের যে বিভিন্ন ভাবনাগুলো যে আমাদের ভেতরে বায়ুর বিভিন্ন সময়কার যেমন যেমন অবস্থা তার উপরে নির্ভর করে অনেকটাই বা অনেক ক্ষেত্রে, সেটা কি আমরা জানি? আমাদের মনের মধ্যে যখন স্থূল ভাব আসে, স্থূল সূক্ষ্ম এই কথাগুলো কেন ব্যবহার করা হয়? যেন আমরা বুঝতে পারি। স্থূল ভাব আসে, স্থূল ভাব ধরে নিলাম কীরকম, ওই যে লিফটে যখন ওই 1 তলার পর থেকে নিয়ে 7 তলা পর্যন্ত এই যাত্রাকালটা, সেই ছেলেটি যার বয়স ধরে নিলাম 19, ধরে নিলাম 20, ধরে নিলাম 21 বা আরেকটু বেশি কম, সে এমন কিছু খাবার খেয়ে এসেছে, কোনো নেশার বস্তু নয়, বাইরে থেকে এমন কিছু খাওয়ার যেটা সম্পূর্ণ পেটটা ঠেসে রয়েছে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার সময় থেকে, এবং তার একটা গ্যাসের ভাব স্নায়ুতন্ত্রের মধ্যে বেশ খানিকটা ছড়িয়ে রয়েছে। সেই গ্যাসের ভাবের কারণে মনটাও খানিকটা হেজি, অর্থাৎ মনের স্বচ্ছতা, স্বাভাবিক একটা অবস্থিতি, যেখান থেকে স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় নিজের স্তর অনুযায়ী, সেইটার উপরেও এই যে গ্যাসের ভাব তার একটা চাপ পড়ে সেখানে যেন একটা বুদ্ধিবৃত্তিটাকে যেন কিছুটা ঘোলাটে করে দিচ্ছে। সারা শরীরে একটা যেন আনইজিনেস, একটা অস্বস্তির ভাব, অথচ স্নায়ুতন্ত্রের স্তরে আমাদের এই বিকারগুলো রয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। বয়স কত? 19, 20, 21, 22, 23, 24, 25 বা বেশি বা কম। এদিকে পুরো পেটটা ভরে রয়েছে, তার মধ্যে মনের মধ্যে মূলগতভাবে আমাদের শরীর মনের মধ্যে যে 6টি রিপু সেটা তো আছেই, তার মধ্যে ওই যে গ্যাসের যে অবস্থা তাতে একটা প্রচণ্ড আনইজিনেস এই শরীরের সাপেক্ষে আমরা দেখছি। ঠিক এই শরীরের হিসেবে বিপরীত লিঙ্গের যে শরীর, সেইটি সেখানে অবস্থিতির কারণে এই শরীরের মধ্যে একটি শারীরিক অস্বস্তি, ফিরে আসা হচ্ছে টাইমটা 9টা 10টা কম বেশি, সারাদিনের ক্লান্তি, নার্ভাস সিস্টেমের মধ্যে একটা অতৃপ্তির ভাব, অথচ একটা সারা শরীর জুড়ে একটা অস্বস্তি আর কি এমনিতেই। সেই অস্বস্তির জায়গা থেকে মনটা যেন সাময়িকভাবে রিলিফ পেতে চাইছে ভেতরে, মোবাইল দিয়ে সেটাকে খানিকটা নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে। এই সময় ঠিক নর শরীরেরই বিপরীত নারী শরীরের ওইভাবে অবস্থিতি, সাধারণভাবে দুজনেই ভালো, বাহ্যিকভাবে সামাজিক যে ভালো মন্দের সংজ্ঞা সেই হিসাবে ভালো আর কি। তখন ওই শরীর মানে মূলত ডিম্বাণু প্রধান, এই শরীর মানে মূলত শুক্রাণু প্রধান, তার মধ্যে আবার ওই গ্যাসেরও ওই রকম একটি অবস্থা, আবার কোষ্ঠও পরিষ্কার হয়নি। এইরকম মানুষ বহু আছেন যাদের নিয়মিত কোষ্ঠ পরিষ্কার হয় না, তার কারণেও একটা অস্বস্তি, এবং এই যে শারীরিক অস্বস্তি, কোষ্ঠ পরিষ্কার না হওয়া, সারাদিনের ক্লান্তি, আবার ভেতরে মূলগতভাবে রিপুর অবস্থিতি, এই সব বিষয়টা নিয়ে ওই স্বাধিষ্ঠান চক্রের স্থানে এমন একটা উদ্দীপনা তৈরি হলো, অর্থাৎ সোজা কথা বলতে গেলে আমাদের যৌন মণ্ডলে বা যৌন কেন্দ্রে বা কাম কেন্দ্রের ওই স্নায়ুতন্ত্রে এমন একটা তরঙ্গ তৈরি হলো, এমন একটা গুমট হাওয়া তৈরি হলো, যে হাওয়াটা বা যে পরিস্থিতিটা এমন একটা সিগন্যাল পাঠাচ্ছে মস্তিষ্কের এখানে, যে সিগন্যালটা এই ভাব দিচ্ছে যে এই মুহূর্তে আমার যেই অস্বস্তিযুক্ত অবস্থা তা থেকে রিলিফ পাওয়ার জন্য, ত্রাণ পাওয়ার জন্য আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপ আমার এই একঘেয়েমি বা অস্বস্তি কাটিয়ে দেয়। এই গেল অবস্থা। এই ভাবে পড়ে যদি ওইখান থেকে বুদ্ধিবৃত্তি এই সিগন্যালটা গ্রহণ করা, অর্থাৎ এতে সাইন করে দেওয়া, হ্যাঁ আমি তাই,
তখন এমন কিছু ঘটনার দিকে পরিস্থিতি যাওয়া যে ঘটনা সমাজের হিসেবে কখনোই কাম্য নয়। বিপরীত দিকেও যদি ধরি, এমন কোনো বহু ঘটনার মধ্যে দিয়ে মেয়েটি পাস করেছে, অর্থাৎ এসেছে, যেটা তার মনকে নিরাশার একটা গভীর তলে নিয়ে গেছে। হঠাৎ করে এই দিকের পরিস্থিতির একটি বিপরীত, বায়োলজিক্যালি দেখতে গেলে বিপরীত লিঙ্গের একটি স্ট্রাকচার, অর্থাৎ ছেলেটি, তার অবশ্যইতে তার মনের মধ্যেও সেই ধরনের তরঙ্গ আসতে পারে, তবে তার বহিঃপ্রকাশ ওইভাবে স্থূলভাবে সবসময় হওয়ার বিষয়টা হয়তো হবে না, পাওয়া যাবে। তার কারণ কি? তার মূল কারণ হলো স্নায়ুতন্ত্রের মধ্যে সংরচনা, অর্থাৎ ভেতরের যে প্রকৃতিটা এক এক ক্ষেত্রে এক এক রকম। তাহলে কি ওই যে ভাবের প্রভাবে যদি মন প্রভাবিত হয়ে ওই ধরনের ঘটনার মধ্যে যাওয়া হতো কারোর তরফ থেকে, মূলত পুরুষ শরীরধারীকে কেন্দ্র করেই এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ দেখা যায়, মানে স্থূল গ্রাউন্ডে শরীর। তার মূল কারণটা কি? যেহেতু পুরুষ শরীরের শক্তির বিষয়টা খুব স্বাভাবিকভাবে উদ্দীপিত হয়ে বাইরে ছিটকে বেরোতে চাইছে। এবার ছিটকে বেরোতে চাওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাতে অগ্নিসংযোগ কে করছে? অগ্নিসংযোগ করছে সেই পরিস্থিতি, এবং পরিস্থিতির মধ্যে দিয়ে যেমন যেমন আমরা পাচ্ছি। বিপরীত দিকে মাতৃশরীরধারী অর্থাৎ সেই মেয়েটির মধ্যেও যদি সেই রূপ ভাব আসে, সেই ক্ষেত্রে অগ্নিসংযোগ করছে এই দিকের পরিস্থিতির মধ্যেকার মূল বিষয়। হয়তো সেভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তার কারণ এখানকার শক্তির বিষয়টা ঠিক পুরুষ শরীরের শক্তির যে স্বাভাবিক প্রকৃতি, সেইভাবে মনের প্রকৃতিও তেমন, অর্থাৎ পুরুষ শরীরের শক্তির যে ঠিকরে বাইরে বেরোনোর যে প্রকৃতি, তার সাপেক্ষে মনেরও যে হঠাৎ করে একটা স্টেপ নিয়ে নেওয়ার যে টেন্ডেন্সি, এই ক্ষেত্রে ঠিক তেমনটা নয় প্রকৃতির হিসেব অনুযায়ী। কিন্তু এখানে বেশ কয়েকটা জিনিস, এই ধরনের ঘটনাগুলো ঘটলে তখন আমরা নিজেদের মনকে বা জীবনকে কালিমা লিপ্ত মনে করি, অর্থাৎ কলঙ্কিত মনে করি। কেন কলঙ্কিত মনে করি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এই বিষয়ে যথার্থ আলো আমরা ছোটবেলা থেকে পাইনি, বা পেলেও সেটা খুবই পুঁথিগত স্তরে বা খুবই প্রাথমিক স্তরেও বলা যায়। ওই যে গ্যাসযুক্ত অবস্থার অস্বস্তি, সেখানে যদি সেই ছেলেটির মধ্যে, দুজনের বিষয়ে আগেই বলা হয়েছে, দুজনেই সামাজিকভাবে ভালো বলে পরিচিত এবং বেশ খানিকটা তা সত্যও বটে, পেট পুরো পরিষ্কার, তেমন ধরনের কোনো খাওয়া ইত্যাদি ভেতরে অ্যাবনর্মালি তার স্টোরেজ নেই, যেটা ভেতরে গ্যাস তৈরি করে মন শরীরকে একটা হেজি করে দেবে, এমন নয়, বেশ খোলসা। হ্যাঁ, গিয়েছি, লিফট থেকে যাচ্ছি, মনের মধ্যে একটা রকম ভাব আসছে, কিন্তু সেই ভাবটা শরীর মনকে এত বেশি আন্দোলিত করছে না যে সেখান থেকে মনের শরীরের স্নায়ুতন্ত্র থেকে যে সিগন্যাল যাচ্ছে সেটা মানে মস্তিষ্ক রিসিভ করে সেটা সাইন করে এমন একটা কোনো স্টেপ নেবে, এত দূর নয়। যেহেতু পেটটা বেশ ভালো আছে, পেটটা শান্ত, হজম হয়েছে ইত্যাদি, ভাবনাগুলো আসছে, কিন্তু ভাবনাগুলো মনকে এত প্রবলভাবে প্রভাবিত করে ওই দিকে যে নিয়ে যাবে, এই দিককার স্থূল শারীরিক অস্বস্তি বা হেজিনেসটাকে কাটানোর নাম করে বা সেই বাহানায়, সেটা হচ্ছে না। তার কারণ এখানে অস্বস্তি তো নেই সেভাবে, বরঞ্চ ভেতরে একটা কাম অ্যান্ড কুল পেটের মধ্যে অবস্থা, বিশেষ করে তলপেট থেকে নিয়ে সামগ্রিক অবস্থায়। যেই তলপেট থেকে নিয়ে সামগ্রিকভাবে এই অবস্থাটা একটা কাম অ্যান্ড কুল অবস্থায় আছে, তখন স্বাভাবিকভাবেই আমাদের স্বাধিষ্ঠান চক্রের যে কেন্দ্র, অর্থাৎ যৌন কেন্দ্র বা কাম কেন্দ্র, সেখানে সেইভাবে তরঙ্গের যে হ্যামারিং আঘাত সেভাবে হচ্ছে না, যে আঘাতের দ্বারা আমরা হঠাৎ করে কোনো একটা পদক্ষেপ নিয়ে ফেলতে বাধ্য হই। তাহলে আমরা এখানে পাচ্ছি কি? বেশ কয়েকটি জিনিস।
পেটটি যদি ঠিকঠাক পরিষ্কার থাকে আর মানসিকভাবে যদি আমরা ধীরে 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 ওই আলোর চর্চা করে ক্রমে ক্রমে অন্ধকারের পর্দাগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে বাহ্যিক ক্ষেত্রেও এই ধরনের যে ঘটনাগুলো ঘটে, যেগুলো আমরা সাধারণত সামাজিকভাবে আশা করি না, তার সম্ভাবনা কমে যাবে। ক্রমে ক্রমে সম্ভাবনা কমে যাবে। তার কারণটা কি? সম্ভাবনা কমে যাওয়ার কারণটা হলো, যাদের কেন্দ্র করে বা যাকে কেন্দ্র করে প্রথমে সেই পদক্ষেপটা নেওয়া হতো সাধারণভাবে, তার শরীর মনের অবস্থিতি তো আগে থেকেই কাম অ্যান্ড কুল রয়েছে, অর্থাৎ আসলেই শান্ত, বেশ তৃপ্ত অবস্থায় রয়েছে। তার মধ্যে এই পরিস্থিতির সাপেক্ষে রিপুর বিষয়গুলো হালকা হালকা কম বেশি হ্যামারিং করছে বা তাকে উদ্দীপিত করছে। সেই উদ্দীপিত করার ব্যাপারটা যদি বেশ প্রবল মাত্রা হয়, তখন সেই ধরনের ঘটনা হতে পারবে বা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু সেগুলো যদি তার তুলনায় একটু হালকা মাত্রায় হয়, তাহলে সেই প্রভাবে স্থূল শরীর সেইভাবে ক্রিয়াশীল হবে না, হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এই রকম আরও বিভিন্ন বিষয় রয়ে আছে। তাহলে এখান থেকে আমরা জানব, যদি এই ধরনের ঘটনা কখনো যার মধ্যে দিয়ে আমরা যাই, আমাদের প্রথমে বুঝতে হবে এটা তো একটা রক্ত মাংসের শরীর, মা বাবার শরীরকে কেন্দ্র করে আমরা পেয়েছি। তো তার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন থেকে এইটি তৈরি। তার সাপেক্ষে যেহেতু যৌন কেন্দ্রকে কেন্দ্র করে এই যে বংশ পরম্পরার প্রক্রিয়া, মানে যৌন স্থানকে কেন্দ্র করে বংশ পরম্পরার প্রক্রিয়া এবং আনুষঙ্গিক বিষয়গুলো, সেই জন্য তার একটা গুরুত্ব রয়েছে বায়োলজিক্যাল দৃষ্টিতেও, জীববিজ্ঞানের দৃষ্টিতেও যদি ধরি সেই পর্যন্ত। কিন্তু সেটা নিয়ে যে একটা মানসিক সেন্টিমেন্ট তৈরি করে নেওয়া, তার বিপরীত ঘটনা হলে যে আমি মানুষ হিসেবে কলঙ্কিত হয়ে গেলাম, এই ধারণাটা কি আসলে স্বচ্ছ ধারণা? যারা যারা শুনছেন তাদের সকলের উদ্দেশ্যে এই জিজ্ঞাসাটি। যদি স্বচ্ছ ধারণা হয়, দেখুন, লজিক্যালভাবে আমরা বলে থাকি তো, লজিক্যালভাবে মানে যৌক্তিকভাবে বা যুক্তি সাপেক্ষে, এখানে কীরকম, যদি এই ধারণাটাকে সঠিক হয় যে না, আমরা এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গেলে কলুষিত হলাম, কলঙ্কিত হলাম। কলুষিত হলাম, কলঙ্কিত হলাম কোন স্তরে? শরীরের মধ্যে যে হারমোনাল গ্রাউন্ডে যদি কিছু বিষয় ঘটে বা নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো রকম সুবিধা অসুবিধার বিষয়গুলো ঘটে সাময়িকভাবে, সেইটিকে ঠিক করে নেওয়া, তার জন্য যা যা করণীয় এই ক্ষেত্রে সঠিক। কিন্তু যদি আমি কলুষিত হয়ে গেলাম এইটি ধরে নিলাম, তার মানে মানুষটি কি তারপর জীবন ধারণ করবেন ধরে নিলাম, সেই ঘটনার পর কোনো মানুষের জীবন এটি 25 বছরে যদি ঘটে, তারপরে জীবন ধারণ করবেন ধরে নিলাম আরও 50 বছর বা 60 বছর। এই 50 বছর 60 বছরের মধ্যে যদি এই ঘটনাটাকে সেভাবে উনি ভুলতে না পারেন, তাহলে তো সেটি ভেতরে সর্বদাই একটা বিকল্প তৈরি করে রাখছে। বিকল্প কীরকম? এই রে, আমি এমন ঘটনার মধ্যে দিয়ে এসেছি যে ঘটনা আমার জীবনকে কলুষিত করেছে, আমার জীবনের নির্মলতা পবিত্রতাকে নষ্ট করেছে। এই যে নির্মলতা পবিত্রতাকে নষ্ট করেছে, এই ভাবটা তাকে কি ভেতরে আত্মবিশ্বাস বা আত্মবিশ্বাস কমিয়ে দিয়ে বা আস্থা কমিয়ে দিয়ে বেশ খানিকটা নড়বড়ে করে দিচ্ছে না? খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। মনের গভীরে কি প্রায় সময়ই বা অনেক সময়ই চলছে না? যখন যখন খেয়াল থাকছে, চলার কারণে সেই সময় হয়তো সেই ঘটনা ঘটে গেছে অনেক দিন আগে, সেই সময় সামনে যেমন যেমন পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির সদ্ব্যবহার করে যে জীবন যাপন করা, তাতে কি এটা বিঘ্ন সৃষ্টি করছে না? উত্তরটা কি হবে? আশা করি উত্তরটা তো ইতিবাচকই হবে। তো এই ক্ষেত্রে বিকার মুক্ত হওয়ার শিক্ষা কী রূপ থাকছে? শরীরের ক্ষেত্রে যেখানে যেখানে যেমন মর্যাদা, যেভাবে করণীয় সেটা করা, সেভাবে চলার চেষ্টা করা। কিন্তু ঘটনা পরিস্থিতিতে
প্রারব্ধের গতির হিসেবে যদি বলি, বা সেটাকে যদি বাদ দিয়ে ঘটনা প্রবাহ ধরে নিয়ে বলি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে পাস করার কারণে আর 5টা ঘটনার মতো এই ঘটনাটিকে কি আমরা গ্রহণ করতে পারছি না? কেন পারছি না? ভুল শিক্ষা দ্বারা আমাদের বুদ্ধি তৈরি হয়ে আছে, সেই কারণে পাচ্ছি না। এই কারণেই তো চাপ সৃষ্টি হচ্ছে ভেতরে। উল্টো দিকে যদি চাপ মুক্ত হওয়ার বিষয় থাকে, আসলেই আরে সম্পূর্ণ শরীরটা তো রক্ত মাংসের একটা কাঠামো, তার মধ্যে বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়, বিভিন্ন রকম সেন্সিটিভিটি, তরঙ্গ, উদ্দীপনা, কম্পন, স্পন্দন ইত্যাদি রয়েছে। তার সাপেক্ষে মনের ভাবনা চিন্তার পরিবর্তন। সমাজের তরফ থেকে দেওয়া কিছু বিধিনিষেধকে কেন্দ্র করে বা কিছু সেট আপের সাপেক্ষে আমরা যখন এই বায়োলজিক্যাল বিষয়টাকে মেলাতে যাচ্ছি, সেটা তো সব সময় খাপ খাবে না, হবে না। কেন হবে না? তার কারণ সমাজে পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যার চর্চা তো নেই। সমাজে শুধু এইটুকু বলে দেওয়া আছে, দেখো এইগুলো উচিত নয় আর এগুলো উচিত, বা এটা অনুচিত এটা উচিত। এবার অনুচিত এবং উচিত অনুযায়ী আমার স্নায়ুতন্ত্রকে তৈরি করার জন্য কি কিভাবে চলার, তার ধাপগুলো কি, সেই শিক্ষা তো নেই সাধারণভাবে। যখন সেই শিক্ষা নেই, তাহলে সেই ধরনের ঘটনার সাপেক্ষে মনের মধ্যে আমি কলুষিত ভাবকে গ্রহণ করে নিয়ে জীবনের দীর্ঘ সময়টাকে কেন নষ্ট করছি? এটা কি যথার্থ বুদ্ধিমত্তার পরিচয় বা পরিচায়ক? খুব বাস্তব বিষয়, কিন্তু ভেবে দেখুন, সবারই ঘরে ঘরে ছেলে মেয়েদের পড়াশোনা করানো হচ্ছে, কিন্তু পড়াশোনার দ্বারা এই যে মস্তিষ্কটি আসলে কি ধীরে ধীরে অন্ধকার মুক্ত হচ্ছে, নাকি না যার মস্তিষ্কে যেমন অন্ধকার মূলত রয়েছে, সেই অন্ধকার ঘরেরই আনাচে কানাচে কিছু স্টোরেজ বাড়ছে বা ইনফরমেশন বাড়ছে, তথ্য সংগ্রহ বাড়ছে। দেখবেন তথ্য সংগ্রহই বাড়ছে, এদিককার গিট খুলছে না কিন্তু সেইভাবে। তার কারণ গিট যদি খোলে, তখন মানুষের মধ্যে ক্রমে ক্রমে সমতা ফুটে ওঠে। কোন সমতা? যেটা একদম গভীরে আত্মার স্তরে যে সমতা আছে, তার উপরে একটার পর একটা অজ্ঞানের লেয়ারের কারণে, স্তরের কারণে, আবরণের কারণে যে বিষমতা থাকে, যত যত আলো জ্বলে এই অন্ধকারের পরতগুলো একটার পর একটা সরতে থাকে, তত তত এই অন্তরের সমতাটি মনের স্তরে নেমে আসতে থাকে। সেই অবস্থায় কি ভুল হয় না? ভুল বলতে গেলে অবশ্যই সমাজের হিসেবে যেটিকে ভুল বা ঠিক বলে বলা হয়েছে, সেই ভুল কি হয় না? অবশ্যই হয়, অবশ্যই হয়। তার কারণ আমরা মানব দেহধারী, আমরা মৃত কোনো প্রাণী নই। মৃত প্রাণীর ক্ষেত্রে ঠিকও হয় না, ভুলও হয় না। যতক্ষণ আমরা দেহধারী, আমাদের দ্বারা বিভিন্ন রকম ক্রিয়া, বিভিন্ন রকম মানসিক ভাবনা এগুলো হবে, কিন্তু সেই ক্রিয়া এবং মানসিক ভাবনার সাপেক্ষে তারপরে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা বুঝা যে ব্যাপারটা, সেইটা নির্ভর করবে কিন্তু কার ভেতরে কতটা আলো, তার সাপেক্ষে। সমাজের হিসেবে যেই স্থানকে খারাপ জায়গা বলা হয়, ঘটনাক্রমে না জানা মানুষ যদি তার পাশ দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে দেখেন যে আরে এই স্থান তো সামাজিকভাবে খারাপ জায়গা বলে বলা হয়, সঙ্গে সঙ্গে তিনি ভেতর থেকে কলুষিত, এই রে আমি তো যাচ্ছিলাম এখান থেকে 1 ঘন্টা হেঁটে অমুক জায়গায়, কিন্তু সেই পথেই যে এই জায়গা পড়ে যাবে সেটা কে জানতো? আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ জেনে যাবেন না তো, পরিচিতর মধ্যে, যে আমি এই রাস্তা দিয়ে বেরোচ্ছি? তাহলে তারা হয়তো ভাববেন যে আমি এই স্থানে গিয়েছিলাম। এই যে বিকল্প শুরু হয়ে গেল। তিনি সামাজিকভাবেও কিছু আসলে খারাপের মধ্যে গেলেন না, সামাজিক ভালো খারাপের হিসেবে ধরে যদি বলি, তার মধ্যেও গেলেন না, কিন্তু মনের মধ্যে এই যে দুপদুপানি, অনেক দিন পর কেউ হয়তো বললেন, আরে আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে ওই দিন
ওই দিক থেকে কোথায় যেন দেখলাম আপনাকে, তারও বলার ভঙ্গিমা দেখুন, কোথায় যেন দেখলাম, অমুক জায়গার কোথায় যেন দেখলাম। এগুলো সামাজিক মানে ঠুনকো শিষ্টাচার আর কি। আঘাত করব মানুষকে, কিন্তু আমি আঘাত করছি বলে আমাকে ব্লেমও দেওয়া যাবে না, যেহেতু ডাইরেক্টলি করছি না। ঠুনকো শিষ্টাচারের পদ্ধতি আর কি। তখন সেই মানুষটা, না 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 না, হয়তো আপনি ভুল দেখেছেন, আমি তো ওদিকে তো কোনো কাজই পড়ে না, আমি অমুক দিকে যাই। এই যে ভেতরে ভেতরে উভয় পক্ষের এই যে একটা ভাব চালাচালির ব্যাপার শুরু হলো, এবং দুজনই কিন্তু ভেতরে উদ্বিগ্নিত হলেন, অর্থাৎ মানে উদ্বিগ্ন হলেন। যিনি বলছেন আর যার বিষয় বলছেন তিনি তো হলেনই, কিন্তু এই যে বিকল্প, এখানে বিকল্প থেকে মুক্ত কিভাবে হওয়া হবে? কাকে বা কোন পরিবেশ পরিস্থিতিকে খারাপ আমি বলছি, কোন দৃষ্টিতে বলছি, এবং সব থেকে বড় কথা, খারাপ এইটা কে ঠিক করে দিলেন? যে পরিবেশ পরিস্থিতির কথা বলছি সে পরিবেশ পরিস্থিতিতে তো সমাজের চোখ এড়িয়ে তথাকথিত অনেক ভদ্রলোকেদের ভিড় বা লাইন সেখানে পড়ছে। ওই গানটির মধ্যে আমরা পাচ্ছি না, কুছ তো লোগ কহেঙ্গে। দেখুন, ছত্রে ছত্রে কিন্তু বিষয়গুলো সব ছড়িয়ে রয়েছে জীবনের, যেগুলোকে আমরা মনোরঞ্জনের মাধ্যম বলে মনে করি, নাটক, সিনেমা ইত্যাদি, তার মধ্যেও বিভিন্ন গানের মধ্যে দিয়ে যে ওই মূলের দিকে যাওয়ার, অজ্ঞানের পর্দা সরিয়ে আলোর দিকে যাওয়ার ডিরেক্টলি বা প্যাসিভ ওয়েতে কিন্তু বার্তা দেওয়া হয়ে চলেছে বহু আগে থেকেই। কিন্তু কিভাবে ধরবো বা ধরলে আমরা কিভাবে উপকৃত, আলোকিত হব, সেইটি কেউ কোনোদিন ধরিয়ে দেননি। আমরা ভেবেছি কি জানি, এগুলো তো জীবনের গৌণ বিষয়, আসল বিষয় হলো স্কুলিং, কলেজ কমপ্লিট করা, ইউনিভার্সিটি কমপ্লিট করা, বা ইঞ্জিনিয়ারিং বিষয়কে কমপ্লিট করা, বা মেডিকেল কোনো একটা বিষয়কে কমপ্লিট করা, বা আরও যে ভ্যারাইটিস যে বিভিন্ন যে লাইনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে একটা নির্দিষ্ট আর্নিং, যাক আমার জীবন হয়ে গেল। হ্যাঁ, জীবন হলো, খাওয়ার রোজগারের জন্য, অর্থ আনার জন্য, থাকা খাওয়া পড়ার জন্য চিন্তাটা আর আগের মতো রইল না, সেই জায়গায় ঠিক আছে। কিন্তু আমাদের সম্পূর্ণ জীবনটা তো কেবল এইটুকু নিয়ে নয়, তাছাড়া তো মনের ভাবনাও তো বহু রয়ে আছে। সেই ক্ষেত্রে দুঃখী হওয়া, সুখী হওয়া বিষয়গুলো রয়ে আছে না, সেই ক্ষেত্রে তো আলো পেলাম না। তাহলে ওই ক্ষেত্রে দেখুন, আলোকিত মানুষ ওই জায়গা থেকে পরিস্থিতির জন্য ওদিক দিয়ে যেতে গিয়ে, ও আচ্ছা এই জায়গায় মানে এই মানুষজনরা সাধারণত এই পেশায় আছেন, আচ্ছা ঠিক আছে। তো তিনি তার কাজ আশপাশ দিয়ে যেখানে যাওয়ার সেই পথে চলে গেলেন বা ইত্যাদি। কোনো একদিন মানুষ কেউ জিজ্ঞেস করলেন, আরে দাদা আপনাকে ওখানে দেখছিলাম, বলে হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম তো সেই জন্য। হ্যাঁ, আপনি ওখানে গিয়েছিলেন মানে কি ওনাদের কাছে গিয়েছিলেন? কি আমি ওনাদের কাছে গিয়েছিলাম এইটি বললে আপনি সত্যি খুশি হবেন, না ওইটি বলাতে চাইছেন? না না, আমি তা বলছি না, আমি সেখানে আসলে গিয়েছিলাম এই কাজ করতে, কিন্তু ফিরেছিলাম এই রাস্তা দিয়ে। হ্যাঁ, তখন জানলাম যে হ্যাঁ এই অবস্থা। তো আপাতত সেখানে যাওয়ার মতো সেরম কোনো পরিবেশ পরিস্থিতি হয়নি। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে, আমার বিষয় ব্যক্তি বিশেষ, আপনি বলতে পারেন নির্দ্বিধায়, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, কোনো চিন্তার বিষয় নেই। দেখবেন যখনই এইভাবে বলবেন, বা যারা বলবেন, সম্মুখস্থ ব্যক্তি সামনে যিনি, তিনি বেশিরভাগ ক্ষেত্রে যদি মনের মধ্যে স্থূলতা বেশি থাকে আর এই সংসার থেকে গৃহীত গোজামিল বেশি থাকে, চোখে দৃষ্টি রেখে কথাই বলতে পারবেন না। তার কারণ আসলে অন্তরে নির্মলতা তো নেই। যে স্থানকে মলিন স্থান, খারাপ স্থান ভাবছি, সে স্থানে না গিয়েই সে স্থানের বিষয়ে মানে কলুষতা কল্পনা করে তাদের মন বা তার মন কলুষিতই আগে থেকে। কাজেই এই বিষয়টি বোঝার বিভিন্ন দিকে যেমন যেমন আসছে স্ফুরণ তুলে ধরা হচ্ছে শব্দের মাধ্যমে,
আত্মচেতনাটি হলো নির্মল, সেখানে উচিত অনুচিতের এই বিভাজন নেই। তার থেকে এক ধাপ নেমে আসলে বুদ্ধির যে চেতনা, সেখানে উচিত অনুচিত সেইভাবে সমাজে চলা, চেষ্টা করা, মনের স্তরেও তাই যদি ধরি। তো এই যে উচিত অনুচিত এগুলোকে ধরে চলার চেষ্টা, কিন্তু এগুলোই যে যদি জীবনের একমাত্র ভেতরের অবলম্বন হয়ে দাঁড়ায়, তাহলে আর কোনোদিনই তো আত্মচেতনায় দাঁড়াতে পারবো না। আর আত্মচেতনায় যদি বুদ্ধি না দাঁড়ায়, তাহলে কখনো এই সমস্ত বিকল্প অর্থাৎ দ্বন্দ্ব থেকে কি বুদ্ধি মুক্ত হয়ে দ্বন্দ্বাতীত চেতন ভূমিতে বিশ্রাম পাবে? মানুষের মনে প্রশ্ন জাগে যে আচ্ছা, এই দেহতত্ত্ব সাধনের কথা যে বলা হচ্ছে, দেহতত্ত্ব সাধন ছাড়াও তো বিভিন্ন সাধকরা অন্যান্য পথে সাধন করে মহাত্মা পদে উপনীত হয়েছেন এবং তাদের দ্বারা বহু বহু মানুষের উপকার হয়েছে। উপকার মানে পরম কল্যাণের পথ অবশ্যই হয়েছে এবং হয়ে চলেছে, হতে থাকবে। তাদের জিজ্ঞাসা এই, সেই ক্ষেত্রে কি বক্তব্য? দেখুন, সিদ্ধ অবস্থা বলতে গিয়ে সাধারণ মানুষ বা কিছু যারা বইপত্র পড়েন, কিছু ভাবনা চিন্তা করেন, অল্প স্বল্প আধ্যাত্মিক বিষয়গুলো অভ্যাস করার চেষ্টা করেন, তাদের ওই সিদ্ধ অবস্থা বিষয়ে ধারণা হলো সাধারণত একটি, বেশিরভাগ বই পড়ে তো যথার্থ ভেতরের প্রকাশ সেভাবে হওয়ার সৌভাগ্য খুব কম ঘটে। তো সেই জ্ঞাতার্থে বলি, সিদ্ধ অবস্থার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন প্রথম ব্রহ্মবিদ, দ্বিতীয় ব্রহ্মবিদ বর, তৃতীয় ব্রহ্মবিদ বরিয়ান, চতুর্থ ব্রহ্মবিদ বরিষ্ঠ। অর্থাৎ চৈতন্য ভূমিতে প্রবেশ হলো, কিন্তু চৈতন্য ভূমিতে বুদ্ধিটি প্রবেশ হওয়ার ফলে ভেতরে নিস্তরঙ্গ একটি শান্তির আবির্ভাব হলো, যে শান্তি সর্বদাই থাকে, এই সিদ্ধাবস্থায় প্রবেশ। কিন্তু মনের মধ্যে বিভিন্ন স্তরে কিছু 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 হালকা হালকা সংস্কার রয়েছে, যে সংস্কার তার ভেতরের নিস্তরঙ্গ যে শান্তি, সেটিকে স্থূল মানুষজনের যেভাবে শান্তি ভগ্ন হয়, স্থূল মানুষজন মানে স্থূল মানসিকতায় অবস্থিত মানুষজনের যেভাবে শান্তি সর্বদাই মানে বিঘ্নিতই হয়ে থাকে আর কি, অশান্তি বা উদ্বিগ্নতা থাকে, তার সাপেক্ষে এই সিদ্ধ মহাত্মার ভেতরে সেইরকমভাবে শান্তি কখনোই বিঘ্নিত হয় না। কিন্তু সেই সিদ্ধ মহাত্মা যার ভেতরে এখনো এই কাম তত্ত্ব বিষয়ে দৃষ্টিটি সাবলীল হয়নি, আর 5টি বিষয়ের মতো এটিকে গ্রহণ করে নেওয়ার মতো আত্মদৃষ্টিটা মনের স্তরেও নেমে আসেনি, তার ভেতরে কিন্তু সেই স্তরের কিন্তু বা দ্বন্দ্বটি থেকে যাবে। তিনি আসনস্থ হয়ে সমাধিস্থ হলেন, যখন সমাধি অবস্থায় ডুবলেন, নিঃসন্দেহে সেটি চিন্ময় অবস্থা, সেই বিষয়ে কোনো রকম দ্বন্দ্ব কিন্তু পরন্তু নেই। কিন্তু সেখান থেকে যখন উঠে আসা হলো, সেই মানুষটি যখন শরীর নিয়ে কর্মের মধ্যে প্রবৃত্ত হলেন, গৃহস্থ জীবনে থাকলে সেরকম, আশ্রম জীবনে থাকলে সেরকম হওয়ার ফলে যখনই বিপরীত লিঙ্গের যে শরীর, সেই ধরনের পরিস্থিতি আসবে, তখন একটা স্তরের পর সেখান থেকে হালকা মানে উদাসীন থাকা বা খুব সূক্ষ্ম স্তরে এড়িয়ে যাওয়ার একটা প্রবৃত্তি দেখা যাবে। একটা তো হলো সামাজিক মর্যাদা অনুযায়ী এড়িয়ে যাওয়া, যে পুরুষ স্ত্রীর খুব বেশি কাছে আসার বিষয়টা কাম্য নয়, যেহেতু শরীর আমাদের সেইভাবে তৈরি, শারীরিক সঙ্গ হতে পারে, একটা চুম্বক লোহার মতো তো টান, সেই হিসেবে সামাজিক মর্যাদার হিসেবে একটু দূরে দূরে থাকার সামাজিক যেটা ব্যবস্থা, এটা একটা। আরেকটা হলো সামাজিক ব্যবস্থা অনুযায়ী দূরে দূরে থাকা, এড়িয়ে যাওয়ার বিষয়টি হচ্ছে কিন্তু মনের স্তরেও হালকা দ্বন্দ্ব, হালকা কিন্তু থেকে আছে। তার কারণ তিনি যোগস্থ হয়ে সমাধির মধ্যে ডুবেছিলেন,
যেখানে কর্তা ভাব নেই, সম্পূর্ণ গলে যাওয়া অবস্থা, সেখানে শরীর বোধও নেই আর জগৎ বোধও নেই, সেখানে তো সম্পূর্ণ বিকার মুক্ত। কিন্তু সেখান থেকে ওঠার পর যখন আবার মনটি জেগে উঠল, অবশ্যই তার পেছনে পরমবোধ যুক্ত, কিন্তু এই পরমবোধের আলো মনের স্তরে ততটা নেমে আসেনি যেটা পুরুষ স্ত্রীর একই সাথে বিভিন্ন কর্মের মধ্যে প্রবৃত্ত হয়ে থাকা সত্ত্বেও ভেতরটি বিকার শূন্য থাকবে, সেই স্তরে নেমে আসেনি। এমনকি আরো সূক্ষ্মের বিষয়, মানে ভূতাকাশের স্তরে যদি কোনো সঙ্গও হয়, সেই সাপেক্ষেও অন্তরের সমতা বিঘ্নিত হবে না, এতটা আলো সেইভাবে নেমে আসেনি। এই যে শেষের যে কথাটি বলা হলো, এই জায়গাটির উপরেই বহু শক্তির স্তরের বহু বিষয় রয়েছে এবং ব্যাপ্ততার হিসেবেও বহু বিষয় রয়েছে। ব্যাপ্ততা মানে সিদ্ধ স্থিতি। একটু মাফ করবেন, আওয়াজ আসছে বলে একটু উঠে দরজাটা বন্ধ করতে চাইছি, এক্ষুনি আসছে। হ্যাঁ, প্রণাম, মাফ করবেন, বাধ্য হয়েছিলাম, বাইরের শব্দ আসছে বলে। রাজস্থানের জয়পুরে একটি জায়গায় রয়েছি আর কি, আধ্যাত্মিক সৎসঙ্গী ওনাদেরই ওখানে। যাই হোক, তো এখানে বুঝতে হবে যে যোগ ধরেই আমরা ভেতরে যাই, শুধু একটাই প্রশ্ন, সমাধি বিষয়টি যদি ভেতরে ঘটে থাকে তাহলে তার বুদ্ধি সম হয়ে গিয়েছে। বুদ্ধি সম হয়ে যাওয়ারও তো বিভিন্ন স্তর রয়েছে। বুদ্ধি সম হয়ে যাওয়ার যে বাহ্যিক অবস্থা, নরনারী পরস্পর বিপরীত দুটো জীব কেন্দ্র যদি ধরি, জীব কেন্দ্র মানে বায়োলজিক্যালি আর কি, জীবন্ত কেন্দ্র, স্বাভাবিকভাবে শরীরের সাপেক্ষে আকর্ষণ। এই আকর্ষণের সময় একে অপরের প্রতি যদি দৃষ্টি স্থির রেখে অন্তরে স্থির হতে পারেন, চোখ বন্ধ করে নয়, দৃষ্টি স্থির একে অপরের দৃষ্টিতে, অথচ অন্তরেও স্থির, এটি একটি সমতা, সমতার একটি ভূমি। আরেকটি ভূমি হলো দেহতত্ত্ব সাধনের সাপেক্ষে যদি বলা যায় আরও গভীর, শরীরের যে সংবেদনশীলতার যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রের অনুরণন, স্পন্দন বা কম্পনও বিভিন্ন স্তরে ওঠার পরও মনের মধ্যে ডায়নামিক সমতা থাকবে। ডায়নামিক সমতা কি? সেই ডায়নামিক সমতার অবস্থায় খাদ্য খাদক ভাব বা এই বিষয়ে যে মানে একজন ভোগী আর একটি ভোগ্য, এই যে ভাবটি, এই ভাব থেকেও মনটি সেই স্তরে মুক্ত হবে। একটি হলো সার্বিক সমতা, সব কিছু মিলিয়ে। এবার সব কিছুর সমতার বিষয়টা কতটা নেমে এলো স্নায়ুতন্ত্রের স্তরে, তার তো পরীক্ষা রয়েছে। মাফ করবেন। সেই কারণেই এই বিষয়গুলো, এগুলো সবই তন্ত্রভিত্তিক সাধনা। এখানে তন্ত্র, তন থেকে তন্ত্র, তন মানে এখানে শরীর। এইভাবে বুঝলে আমাদের সহজভাবে বোঝা হবে যে চেতনার আলোতে বুদ্ধি স্নাত হয়েছে, যদি হয় অবশ্য। এই স্নাত হওয়ার অবস্থায় পৌঁছতে পৌঁছতেই তার অনেক আগেই দেহত্যাগ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সেই স্নাত বুদ্ধি নিয়ে এই শরীরের স্তরে আমরা যে যে ব্যবহারের মধ্যে দিয়ে এসেছি, যৌন মিলনের মধ্যে দিয়ে আসেনি। যৌন মিলনের মধ্যে দিয়ে আসা হয়েছে, কিন্তু এখন যখন আধ্যাত্মিক পথে চলছি তখন যৌন মিলনের বিষয়টিকে একটা দিকে সরিয়ে দিয়ে সেখান থেকে খুব ইনডাইরেক্টলি মুখ ঘুরিয়ে নিয়ে ওদিকে ঢুকলাম। এবার ঢুকে আমার আলটিমেট অ্যাচিভমেন্টটা কি? আলটিমেট অ্যাচিভমেন্টটা হলো মনের সীমিত ভূমি পেরিয়ে গিয়ে সীমাহীনে আমার মনের চেতনাটি লয় হয়ে গেল, যেখানে
শরীরযুক্ত আমি বোধটি আর থাকছে না, এমনকি সাক্ষী চৈতন্য বলে জাগরণ অবস্থায় যে বিশ্লেষণ করা হচ্ছে সেইটিও সেখানে হাওয়া অর্থাৎ নেই। উঠে আসার পর নিস্তরঙ্গ শান্তির ভূমি সর্বত্র একটা স্বাভাবিক সমতা, এই ধীরে ধীরে স্থিতপ্রজ্ঞ অবস্থায় প্রবিষ্ট হওয়া। প্রবিষ্ট হওয়ার পর সেই মানুষটি যখন বিভিন্ন কর্মের মধ্যে, তিনি তো সূক্ষ্মভাবে শরীর সংক্রান্ত আকর্ষণের বিষয়গুলো থেকে মনকে বৈরাগ্য এবং বিবেকের মাধ্যমে সরিয়ে এনে এদিকে ডুবেছিলেন, মনশ্চেতনাটিকে আত্মচেতনায় নিমজ্জিত করেছিলেন, তার ফল হলো এই শান্তি। কিন্তু আবার উঠে আসার পর সেই মানুষটি তো হেঁটে চলে বেড়াচ্ছেন, মনশ্চেতনাটা সেখানে হারিয়ে গেছিল, ডুবে গেছিল, কিন্তু মনশ্চেতনাটি সেইরূপভাবে আমূলভাবে পরিবর্তিত হয়ে যায়নি। যে যে বিষয়গুলো নিয়ে আগে পুরনো অভিজ্ঞতার সাপেক্ষে স্থূল আকর্ষণের যে ভাবগুলো রয়েছে সেগুলো আসলে খুব হালকা স্তরে, সেই পরিস্থিতি আসলে এড়িয়ে যাওয়ার বিষয়টি তার ক্ষেত্রে সমাধানের একমাত্র উপায়। এই যে এড়িয়ে যেতে হচ্ছে খুব সূক্ষ্মভাবে, এইটি দেহতত্ত্ব সাধনার মধ্যে দিয়ে যে ট্র্যাকগুলোকে আমরা কেবল সাংসারিক বুদ্ধিতে ব্যবহার করেছি, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং স্নায়ুতন্ত্রের যে রোমাঞ্চ কম্পন বা স্পন্দনকে কেবলমাত্র বিষয়ের বিষয় অর্থাৎ জাগতিক বিষয়, স্থূল বিষয় বা বদ্ধ হওয়ার বিষয় বলে আমরা বুঝে এসেছি, যতক্ষণ সেগুলোর পরতে পরতে গিয়ে সেই জায়গায় এনলাইটেনমেন্ট না ফুটে উঠবে ততক্ষণ সেই বিষয়ে তো সমতা আসছে না। তাহলে সমতাটা পার্টলি হয়ে গেল, বা পার্টলি যদি নাও বলা হয়, অনেক জায়গায় ছড়ালো, কিন্তু কিছু কিছু আনাচে কানাচে কোনায় অন্ধকার থেকেই গেল। সেই কোনাগুলো হলো এই কামতত্ত্ব বা যৌন তত্ত্ব বা এর সাথে জড়িয়ে রয়েছে। যারা যথার্থ সত্যের খোঁজি তারা তো চেষ্টা করবেন আলোটিকে যত বেশি ব্যপ্ততার দিকে ছড়িয়ে দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সাপেক্ষেই ওই বইটি নবমার্গ দর্শন, এবং ওই বইটি পড়ে নেওয়াটা মানে কিছুই নয় আর কি। পড়ে নেওয়াটা মানে ওই মাটিতে দাঁড়িয়ে আকাশে একটি চাঁদ আছে, কেউ আঙুল দিয়ে থাকলে চাঁদ আছে, ওই চাঁদের বিষয় ওই রকম জানার মতো। বইটি পড়া এবং সেই হিসাবে প্রণালীগতভাবে সাধন লাভ করা এবং মাসের পর মাস বছর পর বছর সেভাবে ডোবা, ধাপে ধাপে এগোনো, তার জন্য শরীর মন যেভাবে তৈরি করা, তার সঙ্গে সঙ্গে কেবল এই বিষয় নয়, কেবল কামতত্ত্ব বিষয় নয়, সার্বিকভাবে আমাদের বুদ্ধি কিভাবে পরতে পরতে বেঁধে থাকে বিভিন্ন জায়গায়, যার কারণে আত্মার আলোতে সম্পূর্ণভাবে স্নাত হতে পারছে না, সেই বিষয়ে গুরুর সংকেতগুলো যেমন পাওয়া যায় সেভাবে বোঝা এবং ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসা। তাহলে শুরুটা কিভাবে হতে পারে? একদম সাধারণভাবে যে কোনো জিনিস দেখছি অর্থাৎ বুঝছি, এটা কি ছোটবেলা থেকে সমাজ যেভাবে উচিত অনুচিতের ফ্রেম তৈরি করে দিয়েছে তার সাপেক্ষে দেখছি বুঝছি, না নতুনভাবে চেতনার আলোতে বুদ্ধিকে যথাসাধ্য আলোকিত হতে দিয়ে সেই জায়গা থেকে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যথাসাধ্য আলোকিত হতে দিয়ে মানে চেতনার আলো যেখানে উচিত অনুচিত বলে নেই। কোনো একজন পরম স্থিতিতে প্রতিষ্ঠিত মহাপুরুষকে কোনো একজন জিজ্ঞেস করেছিলেন কোন অবস্থায় সেই পরম বোধটি হবে, বলেছিলেন এই গঙ্গার জল আর নর্দমার জল যখন এক বোধ হয়। এখানে দয়া করে স্থূল অর্থে তার্কিকতার দৃষ্টিতে নেবেন না, এটা অতি উচ্চ ভূমির দিকে সংকেত আর কি। অর্থাৎ গঙ্গার জল বলতে গেলে আমাদের অন্তরে পবিত্রতার একটা অনুভূতি বা ভাব রয়ে আছে, আর নর্দমার জল বলতে গেলে বিপরীত বলা যায়। অর্থাৎ এই যে ভাব দুটো নিয়ে বুঝবো, এই দুটো ভাব যে কেন্দ্রে মিশে যাচ্ছে, কোন কেন্দ্রে মিশে যায়? মিশে যায় তো এক চৈতন্য ভূমিতে, অর্থাৎ যেখানে সব দ্বন্দ্ব চলে যায়,
এখানে বোঝার বিষয় হলো এইটা, দ্বন্দ্ব মুক্তির বিষয়টা যেমন ভেতর থেকে সাধন পথে চলতে চলতে ফুটে ওঠে, তেমন যদি কারো গুরুর প্রতি সেই প্রকার নিষ্ঠা থাকে, এ সমস্ত তথাকথিত ভালো বা উচিত অনুচিতের বন্ধনের মধ্যে বুদ্ধিটিকে আবদ্ধ রেখে তথাকথিতভাবে ধার্মিক সেজে থাকার প্রতি যদি কারো বৈরাগ্য চলে আসে, সত্যের আলোর জন্য যা প্রয়োজন তা গ্রহণ করতে ইচ্ছুক, যা ছাড়ার তা ছাড়তে ইচ্ছুক, যদি এইরূপ দৃঢ়তা বা নিশ্চয়তা থাকে, সেই অবস্থায় যদি সংকেত পাওয়া যায় গুরু হতে, তখন ক্রমে ক্রমে সেভাবে চললে ধীরে ধীরে ভেতরের নাম সাধনের বিষয়টা তো পুঁজি আছে, তার সাথে সাথে এইভাবে আবরণও কেটে যায়। আর যত যত আবরণ কাটে, সেই সেই স্তরে মুক্ততার স্বাদ পাওয়া শুরু হয়। আর সেই স্বাদ এত অনন্য সাধারণ, তখন মনে হয় আরে এই বিষয়গুলো তো জানাই ছিল না, কোথায় ছিলাম আটকে। কখনোই চেতন ভূমির যে স্থিতি, সেই স্থিতির ব্যাপ্ততা কিভাবে মানব মনে নেমে আসতে পারে, সে বিষয়ে বর্ণনা সাধারণ গ্রন্থগুলোতে নেই। কোথায় আড়ে ঠাড়ে হালকা বলা আছে, সেটা সাধারণভাবে বুঝতে গেলে অনেক সময় শিব গর্তে মাদর বোঝা হবে। তো এইটি সুযোগ যে সেগুলো সাধারণ শব্দে ধীরে ধীরে নেমে আসছে, যারা যথার্থ গ্রাহক তারা গ্রহণ করবেন আশা রাখি। আর যারা কেবলমাত্র তথাকথিত ধার্মিক হয়ে জীবন কাটিয়ে দিতে ইচ্ছুক, মানুষের কাছে ভালো ইমেজ নিয়ে যেন মরতে পারি, তাদের দূর থেকে প্রণাম করি এবং তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, এই ভেতরে যেন তাদের মতো মতি না হয়, যেন তারাই দয়া করে আশীর্বাদ করে। আমার প্রণাম নেবেন। ভুল কিছু বললে জানবেন আমার অজ্ঞানকৃত ত্রুটি। যদি কিছু ভালো হয় জানবেন গুরুদেবের কৃপা, মহাজনদের আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ তো বটেই, আর ভগবত কৃপা, করুণা।